তাদেরকে হাত জাগিয়ে আমি বলেছিলাম যে হচ্ছে আপনারা গুলি করবেন না। 1971 দেশ স্বাধীন হওয়ার পরে শুধু মৌখিক স্বাধীনতা পেয়েছিলাম আমরা, বাংলাদেশকে বিশ্বের সামনে একটা মডেল রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই। জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরাচার দমনের সক্রিয় আন্দোলনে মাঠে কাজ করেন মাহমুদুল হাসান নোমান ভাই। আমরা আজ জুলাই স্টোরি এর পক্ষ থেকে মাহমুদুল হাসান নোমান ভাইয়ের কাছে চলে এসেছি। নোমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তাআলার রহমতে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নোমান ভাই, আমরা তো দেখলাম যে 5 আগস্ট স্বৈরাচার সরকার বাংলাদেশ থেকে চলে গেল, এবং এই যে চলে যাওয়া, এখানে আপনাদের একটা সক্রিয় ভূমিকা আমরা লক্ষ্য করলাম, এবং সেইখানে মাদ্রাসার ছাত্রদের যে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা ছিল সেটাতে মানুষ খুব আবেগ আপ্লুত হয়ে গেছে। আপনি যে সেখানে গেলেন, সেখানে যাওয়ার পর আপনি কি দেখলেন? ধন্যবাদ প্রশ্ন করার জন্য। যখন জুলাইতে আমরা মাদ্রাসার ছাত্র যারা আছে এদের বেশ ভূমিকা রয়েছে, এটা সাধারণ জনতা বা আপনারা সবাই দেখেছেন। আমরা সবাই আমাদের উদ্দেশ্য ছিল একটাই, যে বিজয় মিছিল বা দীর্ঘ লড়াই পরে আমরা যে বিজয়টা অর্জন করতে পেরেছি, সেই শুভ সময় যখন আসছিল তখন আমরা সেই উদ্দেশ্যে মাঠে বের হওয়া, যে আমরা বিজয় মিছিল করে শাহবাগ বা সবাই একত্রিত হয়ে আনন্দ করব। ঠিক সেই সময় যখন আমরা আর কি বের হলাম যাত্রাবাড়ি থেকে থানার উদ্দেশ্যে অভিমুখে, যখন আমরা যাচ্ছিলাম মিছিল নিয়ে বা একটা প্রোগ্রামের উদ্দেশ্যে, সেখানে দৃশ্যপটটা ছিল এমন, আমরা যখন এগোচ্ছি তখন ওদিক থেকে পুলিশ নির্মম ভাবে গুলি ছুটছে, থানার ভিতর থেকে প্লাস থানার উপর থেকে বা আশেপাশে বিভিন্ন জায়গা থেকে তারা বুলেট ছুটছিল আমাদেরকে লক্ষ্য করে। তখন আমরা বিশৃঙ্খলা সৃষ্টি হলো বা অতর্কিত হামলার কারণে আমরা আসলে ওইভাবে বুঝে উঠতে পারিনি যে কোন দিক থেকে বা কোথায় যাব। সেখানে কিছুই করার ছিল না। এরপরে আমরা এতটুকু চেষ্টা করেছিলাম, যারা কি ফ্লাইওভারের উপরে ছিলেন? না, আমরা ফ্লাইওভারের নিচে থানার সামনে ছিলাম। তো ওখানটাতে যখন দেখলাম যে এইভাবে গুলি করলে বা অনেকেই নিহত হওয়ার সম্ভাবনা আছে, প্রাথমিক পর্যায়ে আমরা কয়েকজন চেয়েছিলাম যে তাদের সঙ্গে আলোচনা করে বা তারা যদি আমরা একটা পর্যায়ে আসতে পারি যে হ্যাঁ, আপনারা যদি এভাবে গুলি করেন না, আপনারা যদি বের হয়ে যেতে চান বা নিরাপত্তা প্রয়োজন থাকে আপনারা সারেন্ডার করেন, আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব। আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়নি বা বরঞ্চ আমরা যখন হাত উপরে করেছি তারা দেখতেও পেয়েছে যে আমাদের হাত উপরে, তারপরে তারা গুলি করছে। এখন কিছু সমস্যা হয়েছিল যে মানুষ ছত্রভঙ্গ হওয়ার কারণে ফ্লাইওভারের নিচে যে উঁচু স্থানটা, ওখানে বেশ কিছু মানুষ ছিল খাম্বার পিছনে দাঁড়ানো, ফ্লাইওভার যে পিলার গুলো আছে পিলার পিছনে, এদেরকে গুলি করলে এরা সবাই মারা যাবে, এরকম একটা অবস্থা। এখন এরা বুঝতেও পারছে না ওই একটা সিচুয়েশনের ভিতরে কোন দিকে যাবে কিভাবে। তো আমরা বেশ কয়েকজনের নিজ উদ্যোগে যে এদেরকে রাস্তার এক পাশে অন্য পাশে থানা এদেরকে শুইয়ে দিব, যার কারণে শুইয়ে দিলে নিচে গুলিটা এদের গায়ে লাগবে না অন্তত। তো আমরা সফল হয়েছি, অনেক কয়েকটা পিলার মানুষদেরকে তাদেরকে নিচে নামিয়ে শুয়ে দিয়েছি। আমরা ওখান থেকে তাদেরকে সরিয়ে আমরা যখন সরে যাব বা ওখান থেকে, তখন আমাদের বেশ কয়েকজনের উপর গুলি লাগে বা অতর্কিত হামলা। এই হামলায় মাদ্রাসার বেশ কিছু, আমরা ছিলাম 6-7 জন, সবাই আহত হয়েছে, কম বেশি 2 জন নিহত হয়েছেন। আপনার যখন গুলিটা লাগলো, ঠিক সেই মুহূর্তে আপনি কোন পজিশনে ছিলেন? পুলিশের ঠিক বরাবর ছিলাম না, তারা আমাদেরকে হয়তো আগে থেকে টার্গেট করে রেখেছে। আচ্ছা, ওখানে যা ওদেরকে মানুষদেরকে নামিয়ে দিয়ে আমরা যখন উঁচু স্থান থেকে নিচে নামবো, লাফ দিয়েছি, ঠিক সেই মুহূর্তে ভাই বুলেট ইনজুরি তো লাগার কারণে আমি ওখানেই পড়ে যাই। রাস্তায় পড়ে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ ওখানে থাকি। তো যখন দেখলাম যে এখানে বসে থাকলে আরো কিছু লাগার সম্ভাবনা আছে গুলি, সেক্ষেত্রে আমি পা নিয়ে এক পর্যায়ে সাইডে চলে আসি। তো সেখানে চলে যাওয়ার পরে যখন অনেকগুলি লাগার কিছুক্ষণ পর পর্যন্ত পুলিশ তারা একটা ব্যাটালিয়ন বের হয়ে যাচ্ছিলেন গুলি করতে করতে, তাদেরকে হাত জাগিয়ে আমি বলেছিলাম যে আপনারা গুলি করবেন না, আর গুলি করার প্রয়োজন নেই, এরা সবাই বাচ্চা বা নিরীহ মানুষ। তখন একজন পুলিশ আসলেন, উনি এসে ওনার রাইফেলের বাট দিয়ে আমার পিছনে আঘাত করছে। তো আমার যখন এই ডান পাশে আঘাত করে তখন আমার মনে হচ্ছিল যে
সাইড আর কি ভেঙে গেছে বা হচ্ছে এরকম কিছু, তা আমি নিচে শুয়ে পড়েছি, কারণ আমার ধারণা ছিল হয়তো বা উনি আবার ফায়ার করবে, যেহেতু উনি আঘাত করতে পেরেছে বা অনেক ফায়ার করবে, তো আমি নিচে শুয়ে চোখ বন্ধ করে ফেলেছি। ওনার হয়তো এতটুকু ধারণা ছিল যেহেতু পর্যাপ্ত পরিমাণ ব্লাড পড়েছে বা ব্লাড বের হয়ে গেছে, হয়তো এখানেই মারা যাবে, হয়তো এটা মনে করে হয়তো আপনি যে দ্বিতীয়বার ফায়ার বেঁচে করেন। ফিরবেন এই আশাটা তখন ছিল কিনা? না, এটা একেবারেই ছিল না, কারণ ওই পজিশনটাও ছিল না। আর আমার সামনেই হচ্ছে দুজন ব্যক্তি আমার সামনেই মারা গেছে, তারা বলে বলতে হয়েছে। ওখান থেকে যে বেঁচে ফিরবে এটা আমার একেবারেই আশা ছিল না, কারণ ব্লাড যা ছিল এটা একদম সম্পূর্ণই বের হয়ে গেছিল। ইমার্জেন্সি ভাবে ঢাকা মেডিকেল নেওয়ার আগে যদি ব্লাড না দেয়া হতো তাহলে হয়তোবা পথিমধ্যে একটা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারতো। ভাগ্য সুপ্রসন্ন হয় কারণে মধ্যে একটা হসপিটাল পাওয়া গেছে, ওখান থেকে আগে ব্লাড দিয়ে পর্যাপ্ত পরিমাণে। হসপিটালের নামটা কি এরপর বলা যাবে? এটা হচ্ছে যাত্রাবাড়ি ইসলামী হসপিটাল। আপনাকে হসপিটাল পর্যন্ত কারা নিয়ে গেল? নিয়ে গিয়েছে মাদ্রাসার ছাত্র ছিল, বেশ কয়েকজন শিক্ষক, এবং হচ্ছে আম পাবলিক বা হচ্ছে আরো স্টুডেন্ট, কলেজ ভার্সিটি, হ্যাঁ ভার্সিটি বা সাধারণ জনতা বেশ অনেকজনই ছিল। তারা হচ্ছে মাথায় করে যখন দেখলো যে ফায়ারিং বন্ধ হয়েছে, তখন দ্রুত যারা আর কি আমরা রেসপন্স করছিলাম বা হচ্ছে অনেক ক্লান্ত ছিলাম, এদেরকে হচ্ছে মাথায় করে বা যেভাবেই হোক অতিক্রম করে নিয়েছিল জায়গাটা। আপনাকে তো হাসপাতালে নিয়ে যাওয়া হলো, সেইখানে আপনার কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়েছে কিনা? আসলে হচ্ছে তখন তো আমি সবকিছু সম্মুখীন বা ফেস করতে পারিনি, আমাকে রাখা হয়েছিল একটা ওয়ার্ডে। তবে যতটুকু আমি দেখেছি যে ওখানে তখনকার কন্ডিশন খুবই বাজে ছিল, মানে আমার থেকে ওখানে আরো গুরুতর অনেক সিরিয়াস, যার কারণে আমি ধৈর্য ধারণ করার চেষ্টা করেছি। আমার সঙ্গে যারা ছিল এদেরকে বলছে হ্যাঁ এদেরকে আগে আগে সুযোগ দেওয়া হোক, আমাদেরকে পরে দিলে হবে। তো এক পর্যায়ে ওখানে যাওয়ার পর 2-3 ঘন্টার ভিতরেই অপারেশন হয়। হাসপাতালে আপনার চিকিৎসার যে ব্যয়, সেটা কি আপনি নিজেই করেছেন নাকি কোনো সংগঠন অথবা রাজনৈতিক দল আপনাকে সাহায্য করেছে? প্রাথমিক পর্যায়ে হচ্ছে ব্যক্তিগতভাবে চিকিৎসা করাতে হচ্ছে বা হয়েছে। এরপরে যখন সিএমএস উন্মুক্ত করা হলো সরকারিভাবে, এরপর থেকে হচ্ছে সিএমএস এ ভর্তি হই, সেখানে বাদবাকি ট্রিটমেন্টগুলো সেখানে হয়েছে। রাইট না এখনো সিএমএস এর অধীনে আছি। কোনো সহায়তা, আর্থিক সহায়তা? না, এখন পর্যন্ত কোনো সহায়তা আসেনি বা হচ্ছে জুলাই ফাউন্ডেশন থেকে কোনো রেসপন্স? এখন পর্যন্ত রেসপন্স। মোহন ভাই, আপনি তো চিকিৎসাধীন অবস্থায় আছেন এখনো, আপনার বর্তমান শারীরিক অবস্থাটা যদি আমাদেরকে একটু বলতেন। বর্তমান অবস্থা হচ্ছে অলমোস্ট ইনজুরির জায়গায় 3বার অপারেশন হয়েছে শোল্ডারে। এখন হচ্ছে এখানে পায়ের হাড় এখনো ভাঙাচোরা, হয়তো ব্যাক করতে সম্পূর্ণ ব্যাক হবে কিনা এটা বলা যাচ্ছে না, তবে মোটামুটি সুস্থ হতে এখনো বেশ সময়ের দরকার। মোহন ভাই, এই যে আপনাদের বিজয় মিছিলে গুলি এবং হচ্ছে নির্মমভাবে আপনাদের সাথে ব্যবহার করলো পুলিশ, তো এরপর তো দেশ স্বাধীন হইল, আমাদের দ্বিতীয় স্বাধীনতা, স্বৈরাচারের পতন ঘটলো। এখন যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আপনার চাওয়াটা আসলে কি? এখন হচ্ছে প্রথমত আমরা কি জন্য, আমাদের দাবি কি ছিল, কেন আমরা মাঠে নেমেছিলাম এই বিষয়ে একটু বলি। আমাদের উদ্দেশ্য যারা আর কি আমরা মাঠে ছিলাম, বিভিন্ন স্থলের মানুষ বা বিভিন্ন জায়গায়, অন্তত আমরা ছাত্র যারা আছি, প্রথমত হচ্ছে আমরা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত না। আমরা নেমেছি আমাদের হচ্ছে বৈষম্য নিরসনের উদ্দেশ্যে, যেটা হচ্ছে আমরা দেখেছি 1971 দেশ স্বাধীন হওয়ার পরে শুধু মৌখিক স্বাধীনতা পেয়েছিলাম আমরা, কিন্তু বৈষম্য থেকেই গিয়েছিল। বাস্তবিকভাবে যে স্বাধীনতা এটা আমরা কখনোই পাইনি। দেশের মানুষ বা হচ্ছে আমরা সর্ব জায়গা থেকে নিপীড়িত ছিলাম, সর্বস্থানের মানুষ, এটা এতটাই চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল যেটা আমাদের সহনীয় বাহিরে। এক পর্যায়ে হচ্ছে আমরা যখন দেখলাম যে হ্যাঁ আমাদের দেশের অবস্থা খুবই নাজুক, এভাবে চলতে থাকলে এক পর্যায়ে হয়তো বা আমাদের দেশ অনিস্তিত্ব হয়ে যাবে বা হচ্ছে এর থেকে ভয়াবহ কিছু ঘটতে চলেছে বা ঘটতে পারে। তখন হচ্ছে আমরা একত্রিত হলাম, বিভিন্ন প্রথমে শুরু হলো কোঠা আন্দোলন থেকে, এরপরে যখন তারা অবিচার আমাদেরকে মারলো, যা আমাদের ছাত্র ভাইদেরকে, শহীদ যারা হয়েছেন, তখন আমরা হচ্ছে এক দফা এক দাবি ডাক দিয়েছিলাম। যেই বৈষম্যের জন্য আমাদের এত প্রাণ গিয়েছে, শহীদ ভাই যারা আহত হয়েছে, আমার অনেক ভাই যারা চিরতরে পঙ্গু, চোখে দেখবে না বা হাঁটতে পারবে না, অঙ্গহানি হয়েছে, আমরা যারা হচ্ছে এখন আহত আছি, হয়তোবা পুরোপুরি কখনোই ঠিক হওয়া সম্ভব না। এটা আমরা তখনই সাকসেস ভাববো যখন হচ্ছে শুধু মৌখিক না, যেমন এখন আমাদেরকে মৌখিক বলা হয়েছে আপনারা স্বাধীন রাষ্ট্র পেয়েছেন, কিন্তু বৈষম্য এখনো দূর হয়নি। বৈষম্যটা দূর হবে তখন যখন সংবিধান পরিবর্তন হবে,
বা সংযোজন হবে বা সেখানে বিয়োজন, তখন হচ্ছে বৈষম্য নিরসনের একটা কিছু হলেও হতে পারে। তো আমরা চাচ্ছি রাইট নাও যে সরকার দল আছে বা হচ্ছে আগামীতে যারা আসবে তারা সংবিধানের কিছু ধারা পরিবর্তন করতে হবে। বৈষম্য যেই ক্ষেত্রে সমাজের যে যে স্তরগুলোতে বৈষম্য রয়েছে, সিন্ডিকেট রয়েছে, এগুলো একেবারেই আমরা উৎখাত করতে চাচ্ছি। বাংলাদেশকে বিশ্বের সামনে একটা মডেল রাষ্ট্র হিসাবে আমরা দেখতে চাই। জুলাই 2024 শুধু নয়, আমরা দেখেছি ব্রিটিশ বিরোধী আন্দোলনে, ফকির বিদ্রোহ, ফরাইজি আন্দোলন, মুসলিমদের অবস্থা খুব সক্রিয়ভাবে ছিল এবং সেই সময় মাদ্রাসার ছাত্রদের ভূমিকা খুবই ভালো অবস্থায় ছিল। আমরা 2024-এও তাই দেখলাম। তাই আমি বলতে চাই, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন হোক, সকল ছাত্র, সকল জনতা একই প্ল্যাটফর্মে আসুক, মাদ্রাসা এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে কোনো বৈষম্য থাকবে না। আগামীর এক নতুন বাংলাদেশের প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।